সুপ্রিয় শিক্ষার্থী, আম্বিয়া আইডিয়াল একাডেমির অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশ স্তম্ভিত হয়ে পড়েছে, বিশেষ করে শিক্ষা খাতে। তারপরও আমরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে তোমাদের পড়ালেখাকে কিছুটা চালু রাখার অভিপ্রায় আমরা ব্যক্ত করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি একটা ক্লাস তোমাদের নেব। আমি পরেশ মণ্ডল, দ্য হেডমাস্টার অফ আম্বিয়া আইডিয়াল একাডেমি। তোমরা জানো আজকের একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন। ক্লাস 8, 9 এবং 10-এর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের খুব একটু মনোযোগ দিয়ে এই রুলগুলো আমি আজকে যে রুলগুলো তোমাদের সাথে আলোচনা করব, আশা করি সবাই একটু নোট করবে। 1 নাম্বার রুল, আমরা কীভাবে প্যাসেজ ন্যারেশন শিখব। অনেকেই তোমরা যারা 6, 7 পার করেছো, ছোট ছোট ন্যারেশন তোমরা শেষ করেছো, কিন্তু প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখব। রুল 1, 1 নাম্বার রুলটা একটু সবাই দেখবে। প্রথমে হচ্ছে সম্পূর্ণ প্যাসেজ ভালোভাবে পড়তে হবে। রিপোর্টিং ভার্ব শেষে বা মাঝখানে থাকলে প্রথমে চলে আসে। কি হলো বিষয়টা, আরেকবার পড়ি। আমরা প্রথমে ভালোভাবে প্যাসেজটা পড়ব। প্রথম প্যাসেজটা ভালো করে পড়ব, 1 বার 2 বার পড়ব। তারপর কি বলছে, রিপোর্টিং ভার্ব যদি শেষে থাকে অথবা মাঝখানে থাকে, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন তার আগে আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্বটা কি। আমাদের ন্যারেশন শিখতে গেলে, প্যাসেজ ন্যারেশন শিখতে হলে তোমাদেরকে 2টা বিষয় একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আবার বলি, রিপোর্টিং ভার্ব, সবাই একটু মনোযোগ দেবে। রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হলো যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। খুব মনোযোগ দিবে এখানে, এই কথাটা সবসময় লাগবে। রিপোর্টেড স্পিচ যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে দ্য বয় সেইড। ছেলেটা কি বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা কার কথা? দ্য বয়ের কথা। এই দ্য বয় হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রাইট। তো রিপোর্টিং ভার্ব যদি পেছনে থাকে অথবা সেন্টেন্স 2 সেন্টেন্সের মাঝখানে থাকে, তাহলে সেটা সামনে চলে আসবে, প্রথমে চলে আসবে। কেমন দেখো, অ্যান্সার করার সময় রিপোর্টিং ভার্বের এই অংশটা সামনে চলে এসেছে। দ্য বয় টোল্ড, সেইডের পরিবর্তে আমরা জানি টোল্ড বসে। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, এটা তোমরা জানো। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তারপর রিপোর্টেড স্পিচে আছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। খুব মনোযোগ দাও। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে কার কথা? এই বয়ের কথা। তো আইটা একটা পার্সন, আমরা জানি পার্সনটা পরিবর্তন হয়। পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের, আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আছে ফার্স্ট পার্সন আই। তো আই হলে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য বয়। তো আইয়ের পরিবর্তে এখানে হি বসবে, দ্য বয়ের পরিবর্তে হি বসবে। তো পার্সন পরিবর্তন হয়ে গেল। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ প্রেজেন্ট ইনডেফিনাইট
তো প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা জানি করসপন্ডিং পাস্ট টেন্স হয় পাস্ট ইনডেফিনাইট, তাহলে গেট আপ হবে গট আপ, গেট আপ হয়ে গেল গট আপ। আর আর্লি ইন দ্য মর্নিং কোনো পরিবর্তন হবে না। তো খুবই সহজ, আমরা প্রথমে রিপোর্টিং ভার্বটা সামনে আনলাম, দ্য বয় সেইডের পরিবর্তে দ্য বয় টোল্ড, তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট দিলাম, তারপর আই এর পরিবর্তে হি দিলাম। কেন দিলাম? আইটা ফার্স্ট পারসন, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যদি ফার্স্ট পারসন থাকে, তাই এখানে হি বসলো। আর করসপন্ডিং পাস্ট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গেট আপ থাকলে গট আপ, আর আর্লি ইন দ্য মর্নিং থেকে যাবে। এখন আমরা যাব রুল 2। একটু নোট করবে তোমরা, যদি মনে না থাকে পরবর্তীতে একটু লিখে রাখবে, নোটগুলো লিখে রাখবে, রুলগুলো লিখে রাখবে তোমরা নোট করে। একই ব্যক্তি যদি একাধিক উক্তি করেন তবে রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেইন সেইড, অলসো সেইড বসে। হ্যাঁ, আমি খুব একেবারে সাবলীল বাংলা ভাষায় কথা বলছি, ইংরেজিতে কথা বললে ক্লাসের সময় তোমরা অনেকেই বুঝতে পারবে না। আর আমাদের মুখ্য উদ্দেশ্য ইংরেজিতে বলে তোমাকে বোঝানো নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমার বিষয়টা বোঝা। সেজন্য আমি একেবারে সাবলীল বাংলা ভাষায় বলছি যেন তোমরা বুঝতে পারো, একটু মনোযোগ সহকারে তোমরা বুঝবে। একই ব্যক্তি যদি একাধিক উক্তি করেন তাহলে টোল্ড না বসে, হ্যাঁ আগেরবার যেমন আমরা দেখেছি কি দ্য বয় সেইডের পরিবর্তে দ্য বয় টোল্ড ছিল, আমরা ওই টোল্ডের জায়গায় টোল্ড দেব প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেবো অ্যাডেড, তারপরেও যদি আরও একই ব্যক্তির যদি আরও সেন্টেন্স থাকে তাহলে দেবো ফার্দার অ্যাডেড। আমি একটু উদাহরণ বললে তোমরা বুঝতে পারবে। 4টা বা 5টা সেন্টেন্স যদি এক ব্যক্তি পরপর বলতে থাকেন তাহলেও আমরা কিন্তু ভার্ব ব্যবহার করতে পারবো। একটা দেব টোল্ড, তারপর দেব অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেইন সেইড, অলসো সেইড। এভাবে কিন্তু এক ব্যক্তি যদি 4-5টা সেন্টেন্স বলে সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব। দ্য বয় সেইড, খেয়াল করো, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়াশ মাই ফেস, আই ব্রাশ মাই টিথ। একজন ব্যক্তি 3টা সেন্টেন্স পরপর বলছে, যদি এরকম হয় প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব, এই ইনভার্টেড কমার থেকে এই ইনভার্টেড কমাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর দ্য বয় সেইড এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমাদের এখানে একই ব্যক্তি 3টা সেন্টেন্স বলেছে, অ্যান্সারটা দেখো, ইনডিরেক্ট ন্যারেশন, দ্য বয় টোল্ড, সেইডের পরিবর্তে কি টোল্ড, দ্য বয় টোল্ড কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, দ্য বয় টোল্ড দ্যাট। হি কেন বসেছে? ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাই আইয়ের পরিবর্তে হি, গেট আপের পরিবর্তে গট আপ। কেন বসেছে? প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, গট আপ আর্লি ইন দ্য মর্নিং, এ পর্যন্ত তোমরা আগের বার আমরা দেখেছি 1 নম্বর রুলেও এই উদাহরণটা ছিল। তো এই আই ওয়াশ মাই ফেস এই কথাটার পরিবর্তে হি অ্যাডেড দ্যাট। দেখো এখানে দ্য বয় টোল্ড দিয়েছিলাম, আবারও যদি আমি এই সেন্টেন্সের বেলায় দিতাম দ্য বয় টোল্ড, আবারও যদি দিতাম দ্য বয় টোল্ড, শুনতে কেমন লাগে, সেজন্য দ্য বয় টোল্ড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। এখানে কিন্তু কিছু নাই, কিন্তু আমাদের এই সেন্টেন্সটুকু দিতে হবে এখানে, হি অ্যাডেড দ্যাট। কেন? আমরা বলেছি যদি একাধিক উক্তি থাকে তাহলে দ্বিতীয় সেন্টেন্সে টোল্ড না দিয়ে আমরা অ্যাডেড দিব। এই হি হচ্ছে কে? এই দ্য বয়। আর এই সেইডের পরিবর্তে আমরা
অ্যাডেড দিব, প্রত্যেকবার কিন্তু এই রিপোর্টিং ভার্বের এই অংশটুকু চলে আসবে। তাহলে হি অ্যাডেড দ্যাট। তারপরে আই ওয়াশ মাই ফেস, হি ওয়াশড হিজ ফেস। হি কেন বসলো? ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের, ওয়াশ থাকলে ওয়াশড, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট। আর মাইটা হচ্ছে একটা পজিটিভ, মাইটা কি ফার্স্ট পারসনের পজিটিভ, তাই হি এর পজিটিভ হচ্ছে হিজ। এটা একটা শখ আমি আগে শিখেছি তোমাদের। তো হিজ আর এই ফেসটা বসে গেল, তাহলে কি হলো? আই ওয়াশ মাই ফেস, এটা হলো হি অ্যাডেড দ্যাট হি ওয়াশড হিজ ফেস। এখানে আয়ের পরিবর্তে হি, ওয়াশের পরিবর্তে ওয়াশড, মায়ের পরিবর্তে হিজ। তাহলে আমরা কি দেখলাম? পার্সন পরিবর্তন হয় আর টেন্স পরিবর্তন হয়। পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তো এখানে ফার্স্ট পার্সন রয়েছে তাই সাবজেক্ট অনুযায়ী। আর ওয়াশ, ওয়াশড। আশা করি বুঝতে পেরেছো। আই ব্রাশ মাই টিথ, আরও একটা সেন্টেন্স একই ব্যক্তির, তাই বলছে হি ফার্দার অ্যাডেড, হি ফার্দার অ্যাডেড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, হি ফার্দার অ্যাডেড দ্যাট। আইয়ের পরিবর্তে হি, ব্রাশের পরিবর্তে ব্রাশড, মায়ের পরিবর্তে হিজ, আর টিথের পরিবর্তে টিথ। হ্যাঁ, কোনো না বোঝার কিছু নেই, এখানে ফার্স্ট পারসন তাই হি এই অনুযায়ী। আর ব্রাশের পাস্ট টেন্স, মাই পসেসিভ তাই পসেসিভের হিজ, আর টিথের টিথ বসে গেল। 1 নম্বর রুল ছিল হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব পেছনে থাকে বা মাঝখানে থাকে সেটা সামনে চলে আসবে। 2 নম্বর রুল হলো একই ব্যক্তি যদি একাধিক উক্তি করে তাহলে সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সে টোল্ড, পরের সেন্টেন্সে অ্যাডেড, তারপরের সেন্টেন্সের ভার্ব হিসেবে ফার্দার অ্যাডেড, আরও যদি সেন্টেন্স থাকতো এগেইন সেইড, অলসো সেইড ইত্যাদিভাবে আমরা কিন্তু বসাতে পারতাম। আচ্ছা, এরপরে আমরা রুল 3 নম্বর রুলটা একটু দেখো। কাউকে সম্বোধন করে কিছু বললে অ্যাড্রেসিং অ্যাজ বসে। খুব সহজ। কাউকে যদি কোনো কিছু সম্বোধন করে বলা হয়, যেমন যদি বলে হি সেইড, সে বলল মাদার, মাকে ডাকে বলতেছে মাদার আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু দরকার? তো এখানে সে বলল, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব, সামনে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে মাদার ডেকেছে, এই কারণে অ্যাড্রেসিং অ্যাজ মাদার লিখতে হবে প্রথমেই। অ্যাড্রেসিং অ্যাজ মাদার, এই কথাটুকু সামনে চলে যাবে। অ্যাড্রেসিং অ্যাজ মাদার, হি টোল্ড, এই যে হি টোল্ড, সেইডের পরিবর্তে টোল্ড। তাহলে কি বুঝলাম? কাউকে কোনো কিছু সম্বোধন করলে, যেমন হে ফ্রেন্ডস, তারপরে হ্যাঁ ব্রাদার, তারপরে ফাদার, মাদার, এভাবে যদি কাউকে কোনো কিছু সম্বোধন করা হয় সেক্ষেত্রে সেই অংশটুকু সামনে চলে আসবে অ্যাড্রেসিং অ্যাজ মাদার। তারপরে হি সেইডের পরিবর্তে হি টোল্ড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট আই অ্যাম গোয়িং টু মার্কেট, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। দেখো, আই অ্যাম গোয়িং টু মার্কেট, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। কীভাবে হলো? আইটা ফার্স্ট পারসন, এই জন্য সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে হি। আচ্ছা, অ্যাম গোয়িং টু মার্কেট, প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম গোয়িং টু মার্কেট, এটা হবে পাস্ট করসপন্ডিং পাস্ট টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ গোয়িং টু মার্কেট। তাহলে আই অ্যাম গোয়িং টু মার্কেট হয়ে গেল হি ওয়াজ গোয়িং টু মার্কেট। ওকে, তারপরে বলছে ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু দরকার? মাকে জিজ্ঞাসা করতেছে। তো এটা কিন্তু সে কি করতেছে? আস্কড করতেছে, আস্কড প্রশ্ন করতেছে, তাই টোল্ডও বসবে না, অ্যাডেডও বসবে না, তাই বসবে হি এগেইন আস্কড।
তারপরে সে কী করলো, প্রশ্ন করলো, ডু ইউ নিড এনিথিং। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছো, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট না বসে ইফ বসে, রাইট। ডু থাকলে ইফ বসে, ডুটা অক্সিলারি ভার্ব। ডু ইউ নিড এনিথিং, তাহলে ইফ, ইউটা হচ্ছে কে, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্টটা মাদার, নাকে বলতেছে তাই। ইফ এই ইউ এর পরিবর্তে শি, এই যে মাদারের এম দিতে হবে। ইফ শি, এই নিডেড, নিডের পরিবর্তে নিডেড পাস্ট টেন্স, তারপর এনিথিং বসবে, ফুল স্টপ বসবে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ইউ নিড এনিথিং, ডু ইউ নিড এনিথিং, এখানে অক্সিলারি ভার্ব যেহেতু আছে সেহেতু ইফ দিয়ে আমাদের শুরু করতে হবে। ইফ, ইউটা হচ্ছে মা, শি, আর এখানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট নিডেড, আর এনিথিং থাকলে এনিথিং বসে গেল। এই এখন আমরা 4 নাম্বার রুল নিয়ে আলোচনা করব। আর বেশি নয়, অল্প অল্প দু একটা রুল আছে, তোমরা একটু ধৈর্য নিয়ে সবাই বুঝবে, কারণ প্যাসেজ নারেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা তোমাদের শিখতেই হবে। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। মুখস্থ করে ফেলবে একবার। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন যদি শুধুমাত্র ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কিন্তু যদি এরকম থাকে ইয়েস, আমি ইয়েস, তারপরে যদি আরও কিছু থাকে তাহলে এরকম হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। আমি একটু উদাহরণ দেখি। মাদার বলছে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো? ইয়েস মাদার। ক্যান আই গো আউট ফর প্লেয়িং, আমি কি এখন খেলা করতে যেতে পারি? নো, ইউ উইল টেক ব্রেকফাস্ট নাও, এখন তুমি নাস্তা খাবে। তো এই যে বিষয়টা দেখো, এখানে আমি একটা ইয়েসের ব্যবহারও করেছি, একটা নো এর ব্যবহারও করেছি তোমাদের বোঝানোর জন্য। তো উত্তরটা দেখি কেমনভাবে করতে হবে। মাদার সেইড, তো হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, তাই বলছে মাদার আস্কড ইফ হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এই ইফ বসবে অক্সিলারি ভার্বের পরিবর্তে ইফ, তারপরে ইউটা হচ্ছে কাকে বলতেছে, অন্য কাউকে বলতেছে, ছেলেকে বলতেছে, তাই হি। ইফ হি হ্যাড, হ্যাভের পরিবর্তে হ্যাড, কমপ্লিটেড, ইউরের পরিবর্তে হিজ, পজিটিভ, ইউরের পরিবর্তে হিজ, আর হোমওয়ার্ক। ইয়েস মাদার, এই মাদার বলে ডাকেছে তাই বলতেছে অ্যাড্রেসিং অ্যাজ মাদার হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আবারও দেখো, মায়ের কারণে, মাদারের কারণে বলতেছে অ্যাড্রেসিং অ্যাজ মাদার, আর ইয়েসের কারণে বলতেছে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড, এবং আবার জিজ্ঞাসাও করতেছে ইফ হি কুড গো আউট ফর প্লেয়িং। এই যে ক্যান আই গো আউট ফর প্লেয়িং, ক্যান আই গো আউট ফর প্লেয়িং অক্সিলারি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, তাই ক্যান আই গো আউট ফর প্লেয়িং, আমি কি বাইরে খেলা করার জন্য যেতে পারি? তো প্রশ্ন করছে তাই বলছে যে ইফ, এখানে ক্যানের পরিবর্তে ইফ দিয়ে শুরু হয়েছে। ইফ, আই এর পরিবর্তে হি, ক্যানের পরিবর্তে কুড, গো আউট ফর প্লেয়িং, এই গো আউট ফর প্লেয়িং এই পর্যন্ত। তারপরে প্রশ্ন কি, নো, কে বলতেছে নো? মাদার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এক নো এর কারণে দেখো কত বড় একটা সেন্টেন্স, মাদার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট হি উড। ইউ জায়গায় হি, ইউটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এখানে কে, সাবজেক্ট যদি মাদার হয়, অবজেক্ট ছেলে, তাহলে এই যে হি, উইলের পরিবর্তে উড টেক ব্রেকফাস্ট, আর নাও থাকার কারণে নাওয়ের পরিবর্তে দেন বসে। হ্যাঁ, এটা নিকটতম এবং দূরত্ব সূচক একটা কিছু সেন্টেন্স শব্দ আছে, সেগুলো তোমাদেরকে আমি একটা ছক দিয়েছিলাম, সেটার থেকে বলছি। তো এটা মুখস্থ করতে হবে, নাও থাকলে দেন বসে।
তো একটু জটিল মনে হতে পারে তোমাদের প্রথম প্রথম, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এটা রুল 5 হবে, ভুল হয়েছে। তো স্যার থাকলে রেসপেক্টফুলি হয়, স্যার থাকলে রেসপেক্টফুলি হয়। কীরকম? দ্য টিচার সেইড, টিচার বললো, হোয়াই ডিড ইউ নট কাম টু স্কুল ইয়েস্টারডে, গতকালকে তুমি স্কুলে কেন আসোনি? স্যার, আই ওয়াজ ভেরি ইল, আমি খুব অসুস্থ ছিলাম। দ্য স্টুডেন্ট রিপ্লাইড। স্যারের ব্যবহারটা এখানে আমরা শিখবো আর কি, আর কিছু না, স্যারের ব্যবহারটা শিখবো। স্যার থাকলে কী ভাষা? রেসপেক্টফুলি। দ্য টিচার আস্কড, হ্যাঁ, দ্য টিচার আস্কড, এখানে আমি বলেছি অক্সিলারি ভার্ব থাকলে ইফ বসে, কিন্তু যদি ডাব্লিউএস প্রোনাউন দিয়ে শুরু হয়, যেমন হোয়াই, হট, হোয়েন, তাহলে ওই শব্দটা এখানে বসে যায়। হোয়াই, এখানে ইউটা হচ্ছে হি, ইউটা হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ, হি, তারপরে ডিড নট কাম, পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিড নট কাম, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে হ্যাড নট কাম, ডিড নট কামের জায়গায় হ্যাড নট কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে পরিবর্তে পেতে দ্য প্রিভিয়াস ডে। তো স্যার বলছে, কে বলছে? স্যার। দ্য স্টুডেন্ট রিপ্লাইড, দ্য স্টুডেন্ট রিপ্লাইড রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, এই যে অংশটুকু কিন্তু সামনে চলে গেছে। দ্য স্টুডেন্ট রিপ্লাইড রেসপেক্টফুলি দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, তারপর আইয়ের পরিবর্তে হি, ওয়াজ ভেরি ইল, হ্যাড বিন ভেরি ইল, ওয়াজ ভেরি ইল পাস্ট ইনডেফিনাইট, এইটা পাস্ট পারফেক্ট হবে, হ্যাড বিন ভেরি ইল, ওয়াজ ভেরি ইলের জায়গায় হ্যাড বিন ভেরি ইল, তাহলে এখানে স্যার থাকলে আমরা দেখলাম রেসপেক্টফুলি হয়েছে। রুল 6, এটা 6 হবে। থ্যাংক ইউ থাকলে তা রিপোর্টিং ভার্বে চলে যায়। থ্যাংক ইউ কথাটা যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে কিন্তু সেটা রিপোর্টিং ভার্বে চলে যায়। কেমন দেখো, ফাদার সেইড ইট ইজ ইউর বার্থডে গিফট, এটা তোমার জন্মদিনের উপহার। থ্যাংক ইউ ফাদার, রাতুল রিপ্লাইড, রাতুল বলল, বাবা তোমাকে ধন্যবাদ। দেখো, ফাদার টোল্ড দ্যাট ইট ওয়াজ হিজ বার্থডে গিফট, ফাদার টোল্ড, এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ফাদার টোল্ড দ্যাট ইট, ইজ এর পরিবর্তে ওয়াজ, ইট ওয়াজ, এখানে ইউরের পরিবর্তে হিজ, ইট ওয়াজ হিজ বার্থডে গিফট। ওকে, এখন ফাদারের কারণে অ্যাড্রেসিং অ্যাজ ফাদার, অ্যাড্রেসিং অ্যাজ ফাদার, তারপর রাতুল এই থ্যাঙ্কড হিম, রাতুল থ্যাঙ্কড হিম, এখানে রাতুল ওই থ্যাঙ্কড কথাটা কি হয়ে গেল, একেবারে রিপোর্টিং ভার্বে চলে গেল, আর কিন্তু রিপোর্টেড স্পিচে থাকলো না। রাতুল এই থ্যাংক ইউ কথাটা, থ্যাঙ্কড, এই ইউ হচ্ছে তার বাবা, হিম, থ্যাঙ্কড হিম। তো এইটা 7 নাম্বার রুল হবে। রিপোর্টেড স্পিচে যদি গুড বাই কথাটা থাকে তাহলে রিপোর্টিং ভার্বে বেড বসে। হ্যাঁ, গুড বাই থাকলে বাইট পাস্ট প্রেজেন্ট টেন্স আর বেড পাস্ট টেন্স। তো সাধারণত বেডটা পাস্ট টেন্সে প্রশ্ন থাকলে বেড আসে। সালাম সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, গুড বাই কথাটা কি হলো, গুড বাইয়ের পরিবর্তে এখানে বেড কথাটা চলে আসলো। সালাম বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, সালাম সেইডের পরিবর্তে বেড, তারপরে মাই ফ্রেন্ডের জায়গায় হিজ ফ্রেন্ডস, আর এই গুড বাই কথাটা এখানে চলে আসলো। খুব সহজ একটা জিনিস যদি গুড বাই কথাটা থাকে, গুড মর্নিং বা গুড বাই এই কথাটা যদি এগুলো থাকে, যে গুড মর্নিং থাকলে কি হয়, উইস্ট বসে, ওটা যেমন বেড বসেছে এটা উইস্ট বসে। দ্য টিচার সেইড গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ, এখানে টিচার উইস্ট, উইস্ট বসবে, গুড মর্নিং কথা রয়েছে তাই জন্য উইস্ট বসবে। বেড বসেছিল যেমন গুড বাইতে, আর এটা উইস্ট। দ্য টিচার উইস্ট হিজ স্টুডেন্টস গুড মর্নিং। হাউ আর ইউ, হি আস্কড, সে প্রশ্ন করেছে, আবারও সে প্রশ্ন করেছে, তাই হি আস্কড হাউ দে ওয়ার, এখানে ইউটা হচ্ছে স্টুডেন্টসরা, দে, এই হাউটা বসে গেল, দে আর এর পরিবর্তে প্লুরাল হওয়ার কারণে ওয়ার। তো
এটাই ছিল মূলত আমাদের পুরো প্যাসেজ নারেশনের কিছু নিয়ম। মেবি 7টা হয়েছে রুল। এই 7টা রুল তোমরা ভিডিওটা আবারও টেনে টেনে দেখে রুলগুলো নোট করে ফেলবে, নিয়মগুলো নোট করবে, তারপরে সেটা প্র্যাকটিস করবে। আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম আমি, এই হোমওয়ার্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। সীমা সেইড, মাদার ক্যান আই গো ফর প্লেয়িং, আমি কি বাইরে খেলা করতে যেতে পারি? মাদার সেইড, মা বলল, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? সীমা সেইড ইয়েস, সীমা বলল হ্যাঁ শেষ করেছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইউ ক্যান গো অ্যান্ড প্লে উইথ হেলেন, তুমি যেতে পারো এবং হেলেনের সাথে খেলা করতে পারো। এখানে দেখো আমি যে রুলগুলো আমাদের শিখিয়েছি তার সবগুলোর ব্যবহার এখানে কিন্তু কম বেশি আছে। হ্যাঁ, ইয়েসের ব্যবহার আছে, তারপরে থ্যাংক ইউ এর ব্যবহার আছে, হ্যাঁ এরকম অনেক কিছুর প্রশ্নবোধকের চিহ্নের ব্যবহার আছে, অনেক কিছু আছে। তো তোমরা এটা ট্রাই করবে, নিজেদের থেকে ট্রাই করবে, এটাই তোমাদের আজকে বাড়ির কাজ। তো এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে সবাই নিয়মিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ এভরিবডি।